গণভোট দেওয়ার যে সিদ্ধান্তটি, এটি ছিল জাতির সঙ্গে একটা প্রতারণা। আমরা কেউ গণভোট চাইনি, আমাদের দেশের জনগণ গণভোট চায়নি। জুলাই যে আন্দোলনটা, সেই আন্দোলনের বাড়তে বাড়তে শেখ হাসিনার পতন পর্যন্ত একটা দাবি আসে শেখ হাসিনা চলে যাক। কিন্তু এই আন্দোলনের যে প্রাইম ফ্যাক্টর, প্রাইম ডিমান্ড কোনো অবস্থাতেই যাকে বলা হয় শেখ হাসিনার পতন ছিল না। এটা ছিল কোটা বিরোধী আন্দোলন। তারা চাকরি চাচ্ছিল। তো চাকরি চাইতে গিয়ে তারা মার খেলো, পিটুনি খেলো, নির্যাতিত হলো, জুলুম অত্যাচারের শিকার হলো। তারপরে বললো যে আমাদেরকে এত মারো কেন? আমরা তো শেখ হাসিনাকে অস্বীকার করছি না, আমরা তো বঙ্গবন্ধুর বাংলাদেশে এটা হবে না। আমরা বলছি বঙ্গবন্ধু, এখন দেখলাম যে হাসনাত এদের যে স্লোগান পাওয়া যায় যে বঙ্গবন্ধুর বাংলাদেশে এটা হবে না। তাহলে তো আমরা তো বঙ্গবন্ধুকে অস্বীকার করছি না, তো কেন আমাদেরকে এত মারধর করা হচ্ছে? এরপরে তারা রাগ হয়ে গেল। রাগ হওয়ার পর বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হয়ে আস্তে আস্তে আন্দোলনটা সরকার পতনের দিকে গেল। আর এখন সেই আন্দোলন যে কেবলমাত্র ছাত্রদের একটা নির্দোষ আন্দোলন, সেটা এখন প্রমাণ করার কোনো সুযোগ নেই। এর সঙ্গে ডিপ স্টেট থেকে শুরু করে আরও নানা রকম কথা সারা দুনিয়াতে আলোচিত হচ্ছে। এবং স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যে তার সরকার, আমেরিকান সরকার যে যে কর্ম করছে, কত ডলার দিয়েছে, কী দিয়েছে, এটা বলা হয়ে গেছে। তার প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে একটা সরকার এলো, এটা ছিল অনেকটা আমরা সবাই শিশু হয়ে গিয়েছিলাম। একটা শিশুরে যেমন একটা লেমন জুস দিলে, একটা খেলনা দিলে, হ্যাঁ সে তাই বোঝে। আমরাও শেখ হাসিনার পতনের পরে সবাই আনন্দে এতটা উদ্বেলিত হয়ে গেলাম। আমরা মনে হলো যে আকাশের, আমাদের রাজনীতির আকাশে ডক্টর মোহাম্মদ ইউনূস এসছেন ভরা পূর্ণিমার চাঁদ হয়ে। আমরা অবাক হয়ে তার দিকে শুধু তাকাই আর কবিতা লিখি। আর এই কবিতা লেখার মধ্যে সে আমাদেরকে যা ইচ্ছে তাই আমাদেরকে খাইয়ে দিল। আর এই যে যা ইচ্ছে তাই খাইয়ে দিল, এর মধ্যে আলী রিয়াজ সাহেবের সংস্কার কমিশন, তারপর এরকম এসে গণভোট, তার সঙ্গে সঙ্গে জামাত, কিংস পার্টি, এনসিপি এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম, এই জিনিসগুলো আমরা খেয়ে ফেললাম। তো ওই সময়টাতে যা কিছু হয়েছে, এটার কোনো আইন নাই, কানুন নাই, তাদের যা ইচ্ছে তাই তারা করেছে। এখন যেহেতু একটা গণতান্ত্রিক সরকার, তাদেরকে যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হলে আইনকে বলবৎ রাখতে হবে, সংবিধানকে বলবৎ রাখতে হবে এবং পার্লামেন্টের যে নজির আছে সেই নজির অনুযায়ী করবে। তো সেখানে ওই যে গণভোটটা যে হলো, এটার পক্ষে কেবলমাত্র যারা আন্দোলনকারী ডক্টর ইউনূস তারা চেয়েছেন। এর বাইরে অন্য কোনো যুক্তি নেই, অন্য কোনো আইন নাই, তথ্য নেই। এখন এরা কিভাবে এটা পাশ করবে? দুই নম্বর হলো যে গণভোট এবং যে সংসদ নির্বাচন দুটো একসঙ্গে যেভাবে হয়েছে, এর কোনো নজির নেই। ফলে আমি মনে করি যে সরকার এখন যা কিছু করছে, দুটো ভোট একসাথে করার জন্য কোনো মাস্টার প্ল্যান ছিল এমন কি মনে হয় আপনার? অন্য কোনো মাস্টার প্ল্যান ছিল? না, সার্টেনলি তাদের যে মাস্টার প্ল্যান যেটা ছিল সেটা হলো যে তারা যেভাবে তো লিখে দিয়েছে, এটা আমার বলার কিছু দরকার নেই। তারা লিখে দিয়েছে যে এই যে নির্বাচনটা হলো, দুটো নির্বাচন হলো। তো এই দুটো নির্বাচনের এটা হলো কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলি 6 মাস বসে শুধুমাত্র সংবিধান প্রণয়নের কাজ করবে। জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো, সেটা না, রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে যে জুলাই যে সনদটা পাশ করেছে, ওটাকে এরা আইনি ভিত্তি দেবে। 6 মাসের মধ্যে যদি এটা দিতে না পারে, তাহলে এটা অটোমেটিক এটা দলিল হিসেবে বাস্তবায়িত হয়ে যাবে। তারপরে এরা করবে কি, দ্বিতীয় শপথ নেবে। দ্বিতীয় শপথ নিয়ে তারা এই পার্লামেন্ট চালু করবে। এখন দেখা গেল যে ঘটনা এত দ্রুত ঘটলো, মানে ইলেকশনের পরে, যে কোথায় আলী রিয়াজ, কোথায় আপনার যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে ওই আমরা যে চাঁদ, সবাই চাঁদের দেশে চলে গেল। তারেক রহমান সাহেব যেভাবে চেয়েছেন, ডিজায়ার করেছেন, ওইভাবে সব কিছু হয়েছে টু দি পয়েন্টের। সাথে সাথে সরকার গঠন হয়ে গেল, মন্ত্রিপরিষদ গঠন হয়ে গেল, পার্লামেন্টের লোকদের শপথ হলো। এবং এর সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, যারা ভবিষ্যতে মানে আমিরুল মুমিনিন হওয়ার যাদের স্বপ্ন ছিল, যাদের স্বপ্ন ছিল হযরত দ্বিতীয় ওমর হওয়ার, যাদের স্বপ্ন ছিল বাংলাদেশে একটা তালেবানি রাষ্ট্র কায়েম করার ইচ্ছা ছিল, যারা বাংলাদেশকে সিঙ্গাপুর, আমেরিকার জাস্ট একটা কার্বন কপি বানানোর চেষ্টা করছিল, তারা দেখলো নির্বাচনের পরে হায় হায় এ কী হলো, কোত্থেকে লন্ডন থেকে রাতারাতি চলে এলো। সেই রাগের সুরে তারা বললো, যা বেটা তুই তুকারি করে বলা শুরু করলো, যে রাগ তোর এটা, তুই তুকারি কথাবার্তা, মানে এটা মেজাজ গরম হয়ে গেছে। এখন পুরো পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে এসছে, যেভাবে তারেক রহমান সাহেব তাদের একটা মন্ত্রীও হয়েছে, হ্যাঁ 1-11, মানে 1-11 সেটা হয়েছে। বাট হয় কি, শুনেন, ক্ষমতা এমন একটা ব্যাপার,
আজ আপনার সঙ্গে আছে একজন লোক, আপনার সিপাহ সালার প্রধান সেনাপতি। কালকে আমি রাষ্ট্রপতি হলাম বা আমি সম্রাট হলাম, ওই দেখা গেল যে ক্ষমতার লোভে আপনার সেনাপতি আপনাকে মেরে আমার সাথে এসে যোগ দেবে। ফলে যারা ছিলেন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, দ্যাট ওয়াজ দ্য পাস্ট। এখন তারা এমন কোনো গোপন কথা বলে দিয়েছেন আগের সরকারের বা যে যার কারণে নতুন সরকার তাদেরকে মনে করছেন যে এরা হলো আমার জড়োয়া ভাই, আমাদের কলিজার টুকরা, আমার মায়ের পেটের ভাই। এত গোপন কথা তো কেউ বলে না। রাতারাতি তো আপনি শত্রুপক্ষের একজন লোককে আপনি ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলবেন, এটা কখন হয়? তারা যখন আগের সরকারের যে সাথে যে কাজ করেছে এমনও তো হতে পারে এই সরকারের সাথে সে একই কাজ করতে পারে। না, তাহলে সে একই কাজ করতে পারে, সেটা সেই সরকারের ব্যাপার। ব্যাপার হলো আপনি তো মানুষ অত দীর্ঘমেয়াদে চিন্তা করে না। আপনি এখন চিন্তা করেন যে আমার এখন ভালো লাগছে, গরুর মাংস খেতে আপনার খুব ভালো লাগছে পরোটা দিয়ে, খাওয়ার পরে আপনার পেটে গন্ডগোল হবে, এটা ডাক্তাররা আপনাকে নিষেধ করবে, কিন্তু আপনার জিহ্বা তো আপনাকে নিষেধ করবে না। সে বলবে যে খা খা খা। এখন এই মুহূর্তে হলো তার ক্ষমতায় যাওয়া দরকার, ক্ষমতায় টিকা দরকার। তো ওই যে সে যে 25 তারিখে বাংলাদেশে এলো, ডিসেম্বর মাসে তাহলে কি 25 তারিখে ক্ষমতায় বলো। টিকবার জন্যই আসলে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে? এটা আপনার কাছে এটা সেটি মনে হচ্ছে? ক্ষমতায় টিকার জন্য নয়, এখানে তো আসলে শুরুটা হয়েছে লন্ডন বৈঠকের আগের থেকে। এখন সেই লন্ডন যে বৈঠকটা, সেই বৈঠকটা তো জনাব খলিলুর রহমানের নেতৃত্বে অ্যারেঞ্জ হয়েছে, যেখানে বিএনপি চেয়েছিল যে খলিলুর রহমানের পদত্যাগ। তো সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা বৈঠক আয়োজন করেছেন। তো এখন যারা বিএনপির অনেক বড় বড় নেতা, তারা 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে খালেদা জিয়ার জীবনকে দুর্বিষহ করে ফেলেছেন, তাকে বিরক্ত করতে পারেননি, উল্টে ফেলে আরও তার নানা রকম জটিলতা দেখা দিয়েছে। তো সেখানে খলিলুর রহমান সাহেব একটা বিরোধী পক্ষ থেকে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক করে দিয়েছেন, এবং সেই বৈঠকে যে সকল কথাবার্তা হয়েছিল সেইগুলো আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থেকে প্রত্যেকটা মুহূর্তে তার কান পড়া দিয়ে তাকে জামাত থেকে আলাদা করে ফেলেছে, তাকে এনসিপি থেকে আলাদা করে ফেলেছে, নাহিদ থেকে আলাদা করে ফেলেছে। এটা চারটিখানি কথা না, নিজের বাপও তো এই কাজ করে না, ভাইও তো এই কাজ করে না, তো সেই কাজে কেন তাকে পুরস্কার দেবে না বলেন? এরপর ধরেন ভারতের সাথে আমেরিকার সাথে তার যে সম্পর্ক, সেই আমেরিকার সাথে সম্পর্কের কারণে দেখেন এই যে এখন 7 তারিখে তিনি যাচ্ছেন মোদির সঙ্গে বৈঠক করার জন্য, অজিত দোভালের সঙ্গে বৈঠক করার জন্য। এই কাজটা কি অন্য কাউকে দিয়ে হতো? হতো না। তো ভবিষ্যতে সে কী করবে না না করবে, এখন তো সে ভালো করছে। তো কাজেই মানে আমরা তো সবাই প্রেজেন্টের